প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2026 ইংরেজি প্রথম পত্র ইংরেজিতে রিয়ারেন্স কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে আমাদের রিয়ারেন্সটা আমরা অতি সহজে লিখে আসতে পারবো, কিভাবে সাজাবো আমরা সেই সম্পর্কে আজকে এই ক্লাসটি নেব। তা আশা করি তোমাদের এই ক্লাসটা করার পরে তোমাদের আর কোনো রিয়ারেন্স লিখতে গেলে সমস্যা হবে না। তুমি হুবহু যে ধাপে ধাপে তুমি যদি এই নিয়মটা অনুসরণ করো, তাহলে তোমার আর রিয়ারেন্সে কেউ ভুল ধরতে পারবে না, আর তোমার রিয়ারেন্সটা পুরো সঠিক হবে। তা দেখি বেশি দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই, কিভাবে আমরা এটা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, রিয়ারেন্স হলো দুই ধরনের আসে। তোমাদের কয় ধরনের ভাইয়া? দুই ধরনের রিয়ারেন্স আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, তা আমাদের রিয়ারেন্স কয় কয় ধরনের আসতে পারে? দুই ধরনের। কি কি ভাইয়া? বায়োগ্রাফিক্যাল এবং হিস্টোরিক্যাল। বায়োগ্রাফিক্যাল কি? বায়োগ্রাফিক্যাল হলো তোমার যে কোনো একটা ব্যক্তি সম্পর্কে, সে হতে পারে একটা কবি, সে হতে পারে একটা প্রাইম মিনিস্টার, সে হতে পারে একটা বিজ্ঞানী, এরকম তোমার বিভিন্ন যে আর কি এক একটা ব্যক্তি সম্পর্কে আসে। তা বায়োগ্রাফিক্যাল, তো আমরা এমন একটা স্ট্রাকচার সাজাইছি, তুমি যদি এইভাবে যদি রিয়ারেন্সটা তুমি যদি লিখে আসতে পারো, তাহলে তোমার মনে হয় না তোমার কোনো কিছু বাদ যাবে, আর তোমার সাজানো অতি সহজে হবে। তুমি মনে রাখবা কি কি, তোমার আগে প্রথমে গল্পটা পড়তে হবে। গল্পটা পড়ার পরে তুমি দেখবা যে এখানে তোমার কোন সম্পর্কে আসছে। যদি তুমি দেখো যে তোমার একটা ব্যক্তি সম্পর্কে আসছে, তাহলে তুমি তার ব্যক্তিটার প্রথমে আইডেন্টি আইডেন্টি অর্থাৎ ব্যক্তির পরিচয় বা নাম, ব্যক্তিটার কি নাম সেই সম্পর্কে তুমি আগে সেই তথ্যটা তুমি আগে দাগাই নিবা। পরবর্তীতে কি রাখবা ভাইয়া? ইয়ারলি লাইফ, তার শৈশবকাল এবং জন্মস্থান, পরিচয়, পটভূমি, সেগুলো তুমি দাগাই নিবা। প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? আইডেন্টি অর্থাৎ ব্যক্তির পরিচয় বা নাম দিয়ে শুরু করব। তো পরবর্তীতে আমরা কি করব? ইয়ারলি লাইফ, তার শৈশব, জন্মস্থান, পারিবারিক ও পটভূমি। হ্যাঁ, এই সম্পর্কে আমরা লিখবো। তার শৈশবে কি করছিল, সে যদি তোমার ওই গল্পের ভিতর যদি থাকে তোমার তার শৈশবে কি করছিল, তার জন্মস্থান যদি থাকে সেটা দিবা। তারপরে তার দিবা ভাইয়া পারিবারিক পটভূমি, সে পারিবারিক ভাবে সে কোন কোন পটভূমি অবলম্বন করছে সেগুলো তুমি দিবা। পরবর্তীতে আমরা কি দেবো? ক্যারিয়ার, সে ক্যারিয়ারে কি করছিল, এবং ম্যারেজ, সে বৈবাহিক জীবনটা কেমন ছিল। তার ক্যারিয়ার ছিল অর্থাৎ সে ক্যারিয়ার জীবনে তার কর্মজীবনটা কেমন ছিল। আর ম্যারেজ, সে বৈবাহিক জীবনটা তার কেমন কাটছিল, এই সম্পর্কে যদি গল্পে কোনো একটা তথ্য দেওয়া থাকে, পরবর্তীতে তুমি পাঠাবা। তারপর তাহলে ভাইয়া বলতে পারো, প্রথম লাইনে আমরা কি দিব? তার আইডেন্টি, ব্যক্তির পরিচয় বা নাম। পরবর্তী লাইনে আমরা কি দিব? ইয়ারলি লাইফ, শৈশব, জন্মস্থান, পারিবারিক, এইগুলোর যদি কোনো একটা থাকে সেইটা দিব। পরবর্তীতে আমরা কি দেবো? ক্যারিয়ার, তার ক্যারিয়ারে আর কি কর্মজীবনে সে কি করছিল, এবং ম্যারেজ, সে তার বৈবাহিক জীবনে তার কোনো যদি তথ্য থাকে সেটা দিব। তারপরে আমরা কি দিব? চিলড্রেন, শিশু বা সন্তান বা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, তার যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি থাকে তাহলে তুমি পরবর্তী লাইনে সেটা দিবা। তাহলে ভাই আমরা কি করব? পরবর্তী লাইনে চিলড্রেন, তার সন্তান বা জীবনের গুরুত্বপূর্ণ যদি কোনো ঘটনা থাকে তাহলে আমরা সেটা দিব। আর যদি সে কোনো সমস্যায় ভোগান্তিতে হয়, সেগুলো যদি তোমার তথ্য থাকে আমরা পরবর্তী লাইনে সেইগুলো দিব। পরবর্তী দেবে আমরা কি করব? লেটার ইয়ার, তার জীবনের শেষ সময়। লেটার ইয়ার, তার জীবনের শেষ সময়, তিনি কি করছিল সেই সম্পর্কে আমরা যদি কোনো তথ্য থাকে গল্পে আমরা সেটা দিব। এবং তার ডেটটা, সে কত সালে মৃত্যুবরণ করছেন আমরা সেটা দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট ফাইনাল ট্রেডে আমরা কি দিব? শেষ শ্রদ্ধা, তার শ্রদ্ধা এবং স্মরণ, তার স্মরণে যদি আমরা কোনো একটা দিবস, কোনো একটা মৃত্যুর স্মরণে যদি আমরা কোনো কিছু করে থাকি, সেই সম্পর্কে যদি কোনো তথ্য থাকে সেটা দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের জন বায়োগ্রাফিক্যাল, কোনো ব্যক্তি সম্পর্কে যদি কোনো আমাদের রিয়ারেন্স আসে সেই সম্পর্কে আমরা এইগুলা তথ্য দিয়ে আমরা একটা রিয়ারেন্স কমপ্লিট করে আসতে পারি। আর একটা আছে অ্যাবস্ট্রাক্ট বা থিমিক। তো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আরেকটা আমাদের কিরকম কেমন আসে? অ্যাবস্ট্রাক্ট বা থিমিক। এইগুলা কেমন লাগে? এগুলা আসলে ভাবমূলক ভাবে বা
বর্ণনা অ্যাবস্ট্রাক্ট মানে সারাংশ, সার সংক্ষেপে অ্যাবস্ট্রাক্টে আমরা কেমন করব, ইতিহাসের সার সংক্ষেপ আমরা আলোচনা করব এবং থিমিক মানে বর্ণনামূলক ভাবে আমরা সেটা বিশ্লেষণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রিয়ারেন্স কিভাবে লিখবো? রিয়ারেন্স তোমার কি এইভাবে লিখতে হবে, আমরা যদি প্রশ্ন পাওয়ার পরে আমরা রিয়ারেন্সের আমরা জানি একটি এরকম কোপ টেনে নিব, একটি ঘর টেনে নিব, যেই কয়টা লাইন তোমার আসছে সেইগুলো আমরা দাগ দিয়ে দিব। বুঝতে পারছো? পরবর্তী ভাইয়া কি করব, উপরে 1 2 3 4 5 6 এরকম ভাবে লিখে নেব। এখন আমাদের প্রথম লাইনে কোনটা আনবো? প্রথম লাইনে মনে করো আমাদের আর প্রশ্ন তো তোমার এ বি সি ডি ই এফ এগুলা তো থাকবেই। এখন মনে করো আমি ধরে নিলাম আমাদের প্রথম লাইনে আসছে বি, ই আসছে বি আসছে, আমরা বিটা বসাবো কোথায়? ওয়ানে। ওয়ানের নিচের কপি খালি করে কি দিব ভাইয়া? বি। পরবর্তীতে আমার মনে করো আসলো এ, আমার পরবর্তী লাইনটা হবে এ, আমরা টুতে কি দিব? এ দিব। এভাবে আমরা 1 2 3 4 5 6 করে আমরা পুরো একটা রিয়ারেন্স কভার করতে পারি। এইভাবে তুমি যদি লিখে আসো তাও তোমার যেই মার্ক 5 মার্ক, এখানে তো আমাদের পুরোটা 700 মিনিট আমাদের সময় খরচ করলাম না। তুমি যদি এইভাবে যদি বুঝে লিখে আসতে পারো তাও তোমার মার্ক কনফার্ম। আর যদি তুমি চাও তোমার সময় আছে হাতে, তুমি যদি এটা লেখার পরেও তারপর তুমি যদি চাও যে আমি এটা আবার বিশ্লেষণ করে আমি আবার পুনরায় আমি একটা প্যারা আকারে লিখে দিব, সেটাও তুমি পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এক ক্লাসে তোমাদের দুই ধরনের যে রিয়ারেন্স, আমরা আজকে বায়োগ্রাফিক্যাল নিয়ে আমরা একটা আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা ওই ইতিহাসের গুলো হিস্টোরিক্যাল যেগুলো আমাদের আসে সেটা আমরা কোন স্ট্রাকচারে লিখবো, কোন নিয়মটা আমাদের প্রতিফলন করব ফলো করব, সেটা আমরা পরের ক্লাসে তোমাদের জানিয়ে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্লাসটি করে অনেক উপকার হবা। এভাবে যদি তোমরা যদি লিখে আসতে পারো তাহলে ভালো একটা মার্ক পাবা। আর যদি তোমরা যদি এরপরে যদি তুমি যদি বায়োগ্রাফিক্যাল বুঝতে না পারো কমেন্ট বক্সে আমাদের জানাবা, আমরা তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।